সময় গড়ায় যেমন করে ফোঁটায় ফোঁটায় শিশির জমতে শুরু করেছে বারান্দার টবের লেবু গাছের পাতায়। বেলি ছাড়ে না তাফসিরকে। তাফসির সময় নিয়ে বুঝতে পেরেছে মেয়েটা আতঙ্কিত, তবে আতঙ্কের উৎস খুঁজে পায় না। ও বলে, ভূত দেখেছ নাকি? বলেই দুই হাতে বেলিকে ঠেলে সোজা করে। বেলি কাঁপতে কাঁপতে মাথা দুলিয়ে জবাব দেয়, সে ভূত দেখেনি। তাফসির তখন প্রশ্নের পর প্রশ্নে ছড়ে, তবে কি? নাকি এমনি ধরেছ? কেন ধরেছ? আমি তোমাকে ধরতে বলেছি? আমি ধরবো আগে, তুমি কেন আগে ধরবে? নির্লজ্জ। বেলি মুখটা কাদো কাদো করে। লোকটা সব সময় ওর ওপর চড়াও হবার নতুন নতুন কারণ পেয়ে যায়, না পেলেও বানিয়ে নেয়। চেপেও ধরে ওর টুটি। বেলি হাত দিয়ে কিছু একটা ইশারা করলো এবার। তাফসির ভ্রু কুচকে বলে, কে দেখাচ্ছ? আলু? বেলি মাথা নাড়ে। তাফসির বলে, কী দেখে ভয় পেয়েছ? এটা বোঝাতে চাইছ? এটা কি? ময়না পাখির মতো কিছু একটা ইশারা করছো? বেলি হুট করে হাতের নাচন থামিয়ে দিল। ও দেখল লোকটার পুরোটা মনোযোগ ওর হাতে। হুট করে বেলির ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। ও চাইলে খাতা কলমে নিয়ে লোকটার সাথে ওর যোগাযোগ সহজ করতে পারে। তবে লোকটার এই অস্থির গোবেচারা মুখটা দেখে ওর বেশ মজাই লাগছে। এই সম্পর্কে বেলি একা কেন ছটফট করবে? লোকটা একাই চালাবে ওর ওপর ছড়ির শাসন। বিনিময়ে একটু নাস্তানাবুদ হোক না হয় লোকটা। বেলি জানাবে না কখনো লোকটাকে যে বেলি লিখতে জানে, অন্তত বেলিকে গ্রহণ না করা অবধি। তবে বেলি এবারের বিষয়টা সহজ করে দিয়ে খুব গুছিয়ে বুঝিয়ে দিল ওটা একটা ইঁদুর ছিল। তাফসির বুঝতে পেরে মুখটা বিকৃত করে শরবতের গ্লাসটা হাতে নিয়ে বিড়বিড় করল, ইঁদুর দেখেও কেউ ভয় পায়? যত সব নাটক, সব কিছু আমার কাছে আসার ধান্দা। বেলি তাফসিরের কথা শুনে চোখ তুলে তাকালো। সব কিছু আপনার কাছে যাওয়ার ধান্দা হলে তাই স্বামীর কাছে আসা তো কোনো অপরাধ না। যদি আপনার কাছে যেতে চাই তবে সমস্যা কোথায়? এত কথা কেন? আর এরপর যদি কখনো তরুলতা আপার কথা অনুযায়ী সব দ্বিধা কাটিয়ে আমার কাছে আসেন আপনি, সেদিন আমিও দেখে নেব আপনাকে। আমিও খুব সহজে আপনার কাছে ধরা দেব না, খুব অবাধ্যতা করব, তিরস্কার করব আপনাকে। বেলি মনে মনে জবাব দিয়ে তাফসিরের ভেজা তোয়ালে জামাকাপড় গুছিয়ে রাখে। তাফসির আর চোখে ওকে দেখতে দেখতে বলে, এই তুমি এইমাত্র মনে মনে কিছু একটা বলেছ আমাকে, কি বলেছ? বেলি হাত দিয়ে ইশারা করে বোঝায়, মনে মনে কী বলেছে জানেন? নিজেকে কি শাহরুখ খান মনে করেন আপনি, যে আমি আপনার গায়ে পড়ার জন্য মুখিয়ে থাকবো সারাদিন? ওসব ছোঁয়াছুঁয়ির চাহিদা জাগে না আমার মনে। আপনি চুলে সেটা চোখ বুঝে মানিয়ে নেব, কারণ এটাই আমার কাজ। আমার অত শখ নেই আগ বাড়িয়ে আপনার খসখসে হাতের ছোঁয়া খাওয়ার। হাতটা তো ভাল্লুকের মতো নাম্বা থাম্বা। তাফসির বেলির হাতের ইশারা এবার বুঝতে না পেরে বলল, চারকোনা টিভির মতো ইশারা করে কী বোঝাচ্ছ? সিনেমা দেখতে চাও? এত শখ হবে না ওসব। বেলির চোখ নামে অস্পষ্ট হাসে। এরপর বাইরের ঘরে যায়। তাফসির বসে বসে চানাচুর মাখা খেতে খেতে নিজের গা থেকে ঘ্রাণ শুকে দেখে। ওই বোবা বেলি মাথায় বেলি ফুলের তেল দেয়, গায়ে একদম লেগে আছে এখনও। তাফসিরের অদ্ভুত লাগছে। ও চুপচাপ হাত চেপে বসে থাকে সেখানটায় যেখানে বেলির গাল ঠেকেছিল। বিড়বিড় করে কতক্ষণ বলল, বড্ড বেশি গায়ে পড়া মেয়ে, ভেবেছে আমাকে মোহে ফেলে হাত করবে। অত সহজ না, একদমই সোজা না এই তাফসিরকে হাসিল করা। ঘোরো, কিছুদিন ঘোরো। চোখের পানি নাকের পানি যেদিন এক করবে সেদিন বিবেচনা করব। সাদমান পেছন থেকে ঠেলছিল সম্মুখে, আরে তুই পারবি, দাঁড়া আমি সাহস জোগাতে একটা কবিতা বলি তোকে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী, বাসরে রাখে না খণ্ড ক্ষুদ্র করি, সেই স্বর্গ হোক আমাদের জন্মভূমি। সম্যক কপাল কুচকে সাদমানের দিকে তাকিয়ে আছে। সাদমান হেসে বলে, এই যা, এটা তো দেশাত্মবোধক কবিতা হয়ে গেল। বাপের কাছে বিয়ে করতে যাওয়ার আর্জি জানানোর সাহস জোগাতে কোনো কবিতা আপাতত মাথায় আসছে না ভাই, সরি। তবে তোকে একটা আলাদা বুদ্ধি দিতে পারি। সিগারেটের ধোঁয়া সরিয়ে সৌম্য জবাব দিল, কি? এভাবে সরাসরি না বলে আজ রাতে গিয়ে একটা কড়া টেনে নিজের খাটের অর্ধেকটা কেটে ফেলবি। চাচা যদি প্রশ্ন করে এটা কেন করলি, তাহলে খুবই দুঃখী দুঃখী মুখ করে বলবি, বাড়িতে এলে এত বড় খাটে একা ঘুমাতে কষ্ট হয় আব্বু, আমি সিঙ্গেল মানুষ, এত বড় খাটের দরকার কি, তাই অর্ধেক কেটে ফেলেছি। সৌম্য হাসছে। পাশ থেকে আনাজ বলল, এই আমি একটা কবিতা বলি একটা, আমি বলি একটা। ভয় পেও না তরুণ হৃদয়, দুঃসময় শেষ হয় একদিন, সূর্য ডোবে আবার ওঠে, তোমার ভেতরও তেমন আলো আছে। সৌম্য এবার হতাশ চোখে আনাসের দিকে তাকায়, বলে, এটা কে লিখেছে? চ্যাটজিপিটি লিখে দিল।
সৌম্য ওদের মুখের দিকে চেয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। সিরিয়াস মুহূর্তে ফাজলামো করে ওর মুড বিগড়ে দেওয়ার প্রতিযোগিতায় এরা দুজন সমানে সমান। হাতের সিগারেট তখন ফুরিয়েছে সৌম্যের। নিচ থেকে সাইডে ডেকে চলেছেন ওদের। সারফান গাজী ফিরেছেন বাড়িতে, একসাথে খেতে বসতে চাইছেন। সাদমান বন্ধুর হাত ধরে টেনে বলে, চল এখনই বলবি, ভয় ছেড়ে ফেল বেটা, আমরা আছি, প্রয়োজনে আমরাও পা ধরব। ঠিক ভয় না, লজ্জা। আপুর কাছে কিছু চাইতে হলে সবসময় আম্মুকে দিয়ে বলে যে কোনো কথা। আজ তো আম্মুকে বলতে কেমন লাগছে, আম্মু নির্ঘাত চড় মারবে। সাদমান শ্বাস টানল বড় করে, কণ্ঠে বেশ আক্ষেপ নিয়ে বলল, এই বাংলাদেশি বাবা মাগুলো খুবই নির্বোধ ভাই, খুবই নির্বোধ। ছেলেগুলোর সাথে একদম ইনজাস্টিস করে এরা। মেয়েগুলোকে ধরে 16 বছরে বিয়ে দিয়ে দেয়, অথচ আমাদের 23 পেরিয়ে যাচ্ছে, বিয়ের নাম মুখেও আনছে না। এর কারণ আমাদের পুরুষদের কামাই করে খাওয়াতে হবে বউকে, মেয়েদের আর কি, কোনোভাবে একটার ঘাড়ে উঠে বসলেই তো তাদের লাইফ সেট। আনাসের কথাটির বিপরীতে সাদমান বলে, কিন্তু সোমবার তো কামাই আছে, টিউশনি করে দিব্যি বউ চালানো যায় আজকাল, তার উপর ওর বউ নিজেই চাকরিজীবী। এই কথাটা আবার সৌম্যের মানে লাগলো খুব। গম্ভীর গলায় বলল, সো হোয়াট, আমিই তো চালাবো ওর খরচ। ও চাকরি করুক 10টা, হাজব্যান্ড হিসেবে আমার ডিউটি আমি পালন করব। আচ্ছা আচ্ছা, তুই তোর বইয়ের খরচা চালাবি, আমার বীর পুরুষ ভাই। এবার গিয়ে চাচাকে বল, আর দেরি করলে ট্রপা কিন্তু থাকবে না, দেখবি কোনো এক কাকা ধরে কাকি বানিয়ে নিয়ে গেছে। আর তুই গিয়ে ওর বিয়ের দিন উঠানে দাঁড়িয়ে ওর মাকে বলবি, চাচি হেনা কোথায়, সরি ট্রপা কোথায়। সারফান কাজী যতটা গম্ভীর আর ভারিককে দেখতে, এততে ভীষণ খোশমেজাজি মানুষ। তবুও সৌম্য যখন তার বিশালদেহী বাবার ওই গম্ভীর মুখটা দেখে, আপনা আপনি ভেতর থেকে গুটিয়ে যায়, কথা আসে না মুখে। খাবার টেবিলে বসে খাচ্ছিলেন সারফান গাজী। ছেলের লম্বা সময় যাবৎ প্লেটে খাবারটা নাড়াচাড়া করছে দেখে জানতে চাইল, আজ মারামারি করেছিলে কেন? জবাবটা সৌম্য আগের থেকেই ঠিক করে রেখেছিল, একটা মেয়েকে আজে বাজে কথা বলেছে তাই। সারফান গাজী মাথা নাড়লেন, তাহলে মারাই যায়, তা কিছু বলবে তুমি? মুখ দেখে মনে হচ্ছে কিছু বলতে চাও। সৌম্য হক চকিয়ে উঠে তাকালো বাবার মুখে। আব্বু, আমি বিয়ে করব, আমার একটা মেয়েকে ভালো লাগে, সে আমার 3 বছরের বড়। মাত্র 3টা লাইন, অথচ সৌম্য টের পেল ওর গলায় কেউ ফাঁস পেঁচিয়ে ধরেছে। ওর 2 চোখে অন্ধকার দেখছে। সাদমান পাশ থেকে বিড়বিড় করে, তরুণ, উদ্গীরণ করো তোমার অগ্নিস্ফুলিঙ্গ। সৌম্যের হাত কাঁপছে অল্প অল্প। সারফান গাজী খাওয়া রেখে কপাল কুঁচকে বলে, বলো বাবা। ওয়াশরুমে যাবো আব্বু। তো যাও, এটাই বলতে চেয়েছো? বউ লাগবে। সারফান গাজীর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতেই নিজেকে সামলে নিল সৌম্য। তোতলে বলল, বই লাগবে, বই আব্বু, বই লাগবে আমার কিছু। হাসলেন সারফান, ওহ তাই বলো, আচ্ছা টাকা দেব। মাথা নেড়ে উঠে গেল সৌম্য। শ্বাস বন্ধ করে সোজা ছুটে গেল ছাদে। এরপর একটা সিগারেট ধরিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অন্ধকারে দৃষ্টি মেলে। পাত্রের বয়স 31, পশু ডাক্তার, গত 2 মাস আগে সদরে পোস্টিং হয়েছে। পরিবারের আর্থিক অবস্থাও ভালো। তোমরা 2 মায়ে যেয়ে আলোচনা করে আমাকে জানিও, ছবি দেখতে চাইলে দেখাবো। তরুলতাকে ডেকে সন্ধ্যায় নাজিম তুললেন কথাটা। তারা এখন অবস্থান করছে ট্রপার ঘরে। ট্রপা উঠে বসে আছে চুপচাপ। তখন মিথ্যা বললেও এখন শরীরটা বেজায় খারাপ লাগছে, ও টের পাচ্ছে। ভাইজানের কাছে পাত্রের বৃত্তান্ত শুনে তরুলতা মেয়ের মুখের দিকে চেয়ে আছে একচোট। বুঝতে চায় মেয়ের মতিগতি। বয়স তো বেড়েছে, বিয়ে তো দিতে হবে, ভালো পাত্র পেলে দেখতে ক্ষতি কি। ট্রপা মামা আর মাকে সরাসরি বলে দিল, দেখতে পারো, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। কথাটা বলার সময় নিস্পৃহ ছিল ট্রপার গলা। তরুলতা সন্তুষ্ট হলো মেয়ের আচরণে। যেদি হলেও মেয়েটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। নাজিমুখে বলল, তোমার মাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আমরা 3 ভাই আছি। কারিম তো বারবার কল করে বলছে তোরকে ওখানে পাঠিয়ে দিতে, ঘুরে ঘুরে আনন্দ করে খাবে। বিয়ের পরে আম্মাকে আমার কাছে রাখবো, এতটুকু স্বাধীনতা যে পুরুষ দিতে পারবে না তার আমার জীবনে আসার দরকারও নেই। ট্রপার কণ্ঠে চাপা জেদ। তরু হাসি শুনে নাজিম বলে, আচ্ছা সে দেখা যাবে, আয় ভাত খেতে আয়। নাজিমের পিছু পিছু তরু ঘর থেকে বেরোলো। ট্রপা কাঁথার নিচ থেকে আবার বের করে চিঠিটা। এরপর ওটা ডায়েরির মাঝখানে ঢুকিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। মামা বাড়ির এই ঘরের জানালাটার পাশটাও ওর পছন্দের, শুধু একটা কামিনী গাছ নেই এখানে। ট্রপা অন্ধকারে চেয়ে থাকে। যে সিদ্ধান্তটা মামা আর মাকে জানালো সেটা নিজের মনেও মানিয়ে নিয়ে খোলা বাতাস মাকে গায়ে। সর্বনাশ সুন্দর,
তাই বলে সর্বনাশকে লাই দিয়ে গলায় পড়ার মতো কোনো মানে হয় না। একটু সংযমী হলে সবার জন্যই ভালো হবে। আজ খুব সম্ভবত বৃষ্টি নামবে। দাপুটে বাতাস জানালার কপাট কাঁপিয়ে দিচ্ছে। আকাশেও চমকাচ্ছে বিদ্যুৎ। রাতে খাবার টেবিলের চারপাশে ঘুরে ঘুরে সবার পাতে তরকারি তুলে দিচ্ছে বেলি। আজ তরু সন্ধ্যাতেই বলেছে নিজে সহজ থাকলে সব কিছু সহজ লাগবে। বেলি তাই নিজের কর্তব্যটুকু করতে কোনো সংকোচ রাখতে চায় না। এই চামচের দায়িত্ব কখনো নিতে তো হবেই। ওই লোক কখন ওর হাতে এসব তুলে দেবে হাসি মুখে, সেই অপেক্ষায় থাকলে বেলি বুড়ি হয়ে যাবে। তার চেয়ে নিজে থেকে নিয়ে নেওয়াই ভালো। বেলি খুব শক্ত গৃহিণী হাতে স্বামীর পাতে হাড্ডিওয়ালা মাংস তুলে দেয়। অবশ্য দু চোখে ভয় তার। তাপসির চুপচাপ খেয়ে উঠে যায়। বাচ্চারা সবাই ঘর ছাড়লে খেতে বসে তরুলতা, মিনা আর বেলি। ত্রপা আসেনি রাতে খেতে। জ্বরের বাহানা দেখিয়ে তরুলতা 1 গ্লাস দুধ খাইয়ে দিয়ে এসেছে। খেতে খেতে জায়ের মুখের দিকে তাকিয়ে মিনা বললেন, চেহারা এমন করে রেখেছিস কেন? পেঁচার মতো। এরকম মুখ বানিয়ে রাখলে স্বামী তো কাছে টানবে না। বেলি খাওয়া থামিয়ে মাথা নিচু করে। রাগ বাড়ে মিনার। ছোট বাচ্চা না তুই, ভান ধরবি না। খেয়ে দিয়ে মুখ হাত ধুয়ে ভালো করে যা। একটু মুখে ক্রিম লাগিয়ে যাবি। পুরুষ লোককে জাদু করতে জানতে হয়। সাজগোজের পাশাপাশি চোখের কায়দাও জানতে হয়। এমনভাবে গিয়ে দাঁড়াবি সামনে, চোখের ইশারা দিবি যেন মনে করে আসমান থেকে হুড় নেমে দাঁড়িয়েছে। একে অবজ্ঞা করা যাবে না। বেলি পানি খায় ঢকঢক করে। মিনা বলে চলে, দুনিয়ার সবচেয়ে সোজা কাজ এই পুরুষ লোকের মাথা খাওয়া। তোর দ্বারা সেটাও হচ্ছে না, তাহলে ভাব তুই একটা ঘোড়ার ডিম। বিয়ের মাস হতে চলল অথচ তারা এখনও কুমার আর কুমারী। এই কাহিনী জীবনে প্রথম দেখছি আমি। তরুলতা ভাবিকে বলে, ওকে তাফসির যতটা টর্চার করে তার চেয়ে বেশি তুমিই টর্চার করো। থামবে? থামবো কেন? শিখিয়ে পড়িয়ে না দিলে জানবে কিভাবে? ও নিশ্চয়ই ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে প্রতিদিন। এই তোকে সুন্দর সুন্দর শাড়ি দেওয়া হয়েছে না? একটা পাতলা দেখে পড়বি আজ, মনে থাকবে? বেলি ঘাড় নাড়ে জায়ের ধমকে। তার মনে থাকবে। তরুলতা হেসে ওর দিকে ঝুঁকে বলে, চাপ নিও না, সেজেগুজে থাকো, তবে হতাশ হবার কিছুই নেই। বেলি ঘাড় নেড়ে ঘরে ঢোকে সব কাজ সামলে। গিয়ে চুপচাপ পরেও নেয় সবচেয়ে সুন্দর শাড়িটা। তাফসির তখন নিজের ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল, তবে ঠিকই লক্ষ্য করছিল বেলিকে। লক্ষ্য করে বাঁকাও হেসেছে কিছুক্ষণ। নতুন একটা শাড়ি পরেছে, মুখে ক্রিম মেখেছে। তাফসির অস্পষ্ট সুরে বলে, ঘেঁচু কোথাকার। ভাবছে তাফসিরকে এসব করে বশ করবে। ওরে ঘেঁচু, তুই হাঁটুর বয়সী মেয়ে তাফসিরকে কতটা চিনিস? এসব ডাকিনী যোগিনীর মতো ছলাকলা করে তাফসিরকে বশ করা যায় না। পুরুষ হিসেবে খুব উঁচু পর্যায়ের আমি। আমাকে বোকা বানিয়ে বিয়ে করা যায়, আমার দেহ পাওয়া যায় না। ওটার জন্য তপস্যা করতে হবে। তোকে 4.5 ফুটুয়া কোথাকার। বেলি শুনল লোকটা বেরবির করছে। ও মুখে ক্রিম মেখে ঘুরল। তাপসির চোখ নামিয়ে আবার বেরবির করে, না চোখের দিকে তাকানো যাবে না এসব ডাকিনী যোগিনীর। এরা আসল জাদুটো না চোখ দিয়েই করে। নো তাফসির, নো। তাফসির খুব সিরিয়াস মুড নিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। কতক্ষণ পর উঠে এসে টেবিলের ড্রয়ার খুলে কিছু খুঁজে বিরক্ত গলায় বলে, এই আমার কাগজগুলো কই সরিয়েছো তুমি? এখানে ছিল আমার সিমেন্টের দোকানের হিসাব। বেলির মুখটা হুট করে ফ্যাকাশে হয়ে গেল। বুঝে গেল দুর্ঘটনা একটা ঘটিয়ে ফেলেছে সে। কাগজগুলো পুরনো আর অনাদরে পড়ে আছে দেখে ও ভেবেছিল ওগুলো অপ্রয়োজনীয়, তাই আজ বিকেলে ঘর গোছানোর সময় বাইরের ভাড়ার ঘরে পুরনো কাগজের স্তূপের ওপর রেখে এসেছে। বেলির মুখের ভাব দেখে তাফসিরের মেজাজ গেল চড়ে। খেকিয়ে উঠল। পড়তে জানো না তাই বলে কমন সেন্স থাকবে না, এটা কেমন কথা? কোথায় রেখে এসেছো, ভাড়ার ঘরে? বেলি মাথা নাড়ে। বাইরে তখন বৃষ্টি পড়ছে। মাত্রই বিকট শব্দে পড়েছে একটা বাজ। এবার ওর হাত ধরে তাপসির, চলো এখন তুমি খুঁজে এনে দেবে আমাকে, বেকুব কোথাকার। বাইরের বৃষ্টি গায়ে লেগেছে দুজনের, ভিজছে অল্প স্বল্প। বেলি আতঙ্কে জমাট। ও ভাড়ার ঘরে ঢুকেই কাঁপতে কাঁপতে ফাইলগুলো বের করে। কাগজগুলো কোনটা কোন ফাইলে ঢুকিয়েছে তা মনে নেই। সব বিস্তারে দেখতে হবে। তাফসির লাইট ধরে দাঁড়িয়ে আছে, চিবিয়ে চিবিয়ে বলছে, না পেলে খবর আ। দ্বিতীয় দফায় আরেকটা বাজ পড়লে বেলি ঘুরে একদম জাপটে ধরল তাফসিরকে। বাজের বিকট আওয়াজে কানে তালা লেগে গেছে দুজনার। তাফসির চমকালো বটে, তবে থেমে রইল, একদম ভদ্র একজন ব্যক্তি যেন। কিছুক্ষণ থেমে থেকে বলল, আমাকে দুর্বল বানাতে ছলাকলা করছো নাকি? সত্যিই ভয় পেয়েছ? বেলি কথা বলে না। তাফসির ওর চোয়াল চেপে উঁচু করে চোখে চোখ রেখে বেলির মুখ দেখে, বলে, চেষ্টা করলেও লাভ হবে না, এই পুরুষ ভিন্ন ধাতুতে গ।
আরেকটা প্রকট বাজ পড়ল। এবার একটা খুব সম্ভবত রসোই ঘরের পেছনে। উঠান জুড়ে আলো খেলে গেছে। থামতে হলো তাফসিরকে। বেলি ওকে আবার জাপটে ধরেছে দেখে। তাফসির নড়চড় করে না, সময় গড়েতেই কেমন ছটফটিয়ে ওঠে। ধিমি আওয়াজে বলে, আচ্ছা ঘরে চলো, কাগজ খুঁজতে হবে না। বেলি অস্থির হয়ে ওকে ইশারায় বলতে চাইল কাগজগুলি এক্ষুনি খুঁজে দেবে। অমনি তাফসির ওকে এক ধমকে থামিয়ে দিল। বললাম না ঘরে চলো। বেশি কথা বলে এক চর দিতে ইচ্ছে করে। বেলি কথা কখন বলল এই প্রশ্ন ওর মাথার মধ্যে ঘুরপাক খায়। খানিক বাদে দেখে লোকটা ওকে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। ঘরে ঢুকিয়ে দরজা লাগানো পর্যন্ত লোকটাকে একভাবে দেখছে বেলি। দরজা লাগানোর পরে অন্যরকম, মুখটা অস্বাভাবিক মাত্রায় ছটফটে। লোকটার কিছু হয়েছে, রাগ উঠেছে, বেলি আবার কিছু করেছে? বেলি কিছু করেনি। বেলি কোনো ছলাকলাও করেনি। তবে সে রাতে তাফসির বেলিকে কাছে টেনেছে। একদম চুপচাপ দুজন। তাফসির বেলির নরম গালে নিজের খসখসে গালটা ছুঁয়ে ধিমে আওয়াজে বলে, সত্যি করে বলো, ছলাকলা করছো আমাকে নাড়াতে? নয়তো আমি এমন করে জ্ঞান হারানোর মানুষ না। বেলি ভয়ে ভয়ে মাথা নেড়ে নিজের সাফাই দেয়। সে ছলাকলা করেনি। সে ভয় পেয়েছিল বিধাই ওভাবে ধরেছে তাফসিরকে। আলো আধারি ঘরটায় বেলির হলদে ফর্সা মুখটা বড্ড মোহনীয় লাগে। তাফসির নিঃশব্দে শ্বাস ফেলে বলে, এতটা সুন্দর হওয়ার দরকার ছিল না তোমার। আর আল্লাহ আমাদের পুরুষদের এমন না বানালেও পারতেন। লবাচবা চরিত্র এই পুরুষ জাতের। বেলি চোখ শুরু করে আছে, সমস্ত শরীর কোণঠায় জমাট তার, ঢোক গিলছে দফায় দফায়। তাফসির বলে, অনুমতি আছে? বেলি কোনো আপত্তি দেখানোর সুযোগ যে পেল না, তার আগে আরেকটা ধমক আছড়ে পড়ল তার উপর। তাফসির বলল, তোমার অনুমতি দিয়ে কি হবে? তুমি কে অনুমতি দেওয়ার? এমনি জিজ্ঞাসা করলাম, কথার কথা। ধমকটা জোরালো দিলেও পরবর্তীতে তাফসির বেলিকে একটা চুমু খেলো, বড্ড নরম করে। ওই সময়টায় বড্ড ভালো লাগলো বেলির লোকটাকে, ভীষণ ভালো লাগলো। হঠাৎ ও বড্ড আপ্লুত হলো, ভাবলো তরুলতার কথা। ভালো পুরুষরা নাকি এরাকে ছুঁয়ে দিতে পারে না হুটহাট। কাউকে ভালোবাসলে তবেই তা কিছুই। ছোট্ট বেলি আপ্লুত হলো ওর স্বামী ওকে চট করে ভালোবেসেছে দেখে। ও একটা লক্ষ্মী মেয়ে হয়ে গেল সে রাতে। সন্ধ্যায় যদিও রাগ থেকে নিজেকে নিজে বলেছিল লোকটা ওকে ছুতে এলে ও উপেক্ষা করবে, তা কিছু হয়নি। বরং ও ওর শীর্ণ দুই হাতে আঁকড়ে আগলে ধরেছে চওড়াপিঠ। দাম্পত্যের এসব বিষয়ে এত কিছু জানে না, বোঝে না বেলি। তবে মেয়েটার মুখ থেকে হাসি সরে না সে রাতে। চোখের পাতায় কিছু একটা পড়েছে পানির মতো। তাফসির চট করে হাত উঠিয়ে ছুঁয়ে বুঝলো ওটা পানি। তবে পানির উৎস কী হতে পারে সেটা বোধগম্য নয়। গত রাতের বৃষ্টি তো রাতেই থেমেছে, তার উপর বেশ টের পাওয়া যাচ্ছে আজ বাইরে কড়কড়ে রোদ। চোখের পাতায় চিরচিরে জ্বালা ধরাচ্ছে বেশ। রাতেও খুব ভালো ঘুম হয়নি, শেষ রাতে ঘুমিয়েছে। বহু কষ্টে তাফসির টেনে হেঁচড়ে করল ক্লান্ত চোখের পল্লব এবং ঘোলাটে চোখেই একদৃষ্টে চেয়ে রইল সামনে। কারণ পানির উৎস আবিষ্কার করে ফেলেছে সে। বেলি চুল ঝাড়ছিল তাড়াহুড়ো করে, এদিক ওদিক তাকায়নি আর। চুল শুকিয়ে বাইরে বেরোনোর তাড়া আছে তার। ঘুম ভাঙতেই ঘড়িতে সময় দেখে মনে হয় ভয় ঢুকেছে। এত বেলা অবধি ঘুমানোর অপরাধে বড়চা তাকে বকবে। ছোট থেকে এতিম বলে নিজের খালা, ফুপি, চাচা, মামার এঘর ওঘর করেও বড় হয়েছে। দেরি করে ঘুম থেকে ওঠার মতো রাজকীয় সুখ তার কপালে কখনোই ছিল না। ওর মনে আছে ও যে প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া শিখতে যেত, সেটা শুরু হতো সকাল 8:30টায়। 7 বছরের বেলি সকাল 6:30টার পরে উঠেই মুরগির খোপ খুলে তাদের ধান ছিটিয়ে খাওয়াতো, বাসন মাজত। একদিন এর বিপরীত ঘটলেই মামি চাচির মুখ হতো বেজার। ওই বেজার মুখ বেলি দেখতে পারে না, দেখে ভাত গিলতে পারে না। তাই শ্বশুরবাড়ি এসেও অনিরাপত্তায় ভোগে। ঘুম থেকে উঠে গিয়ে সারাদিন চা ভাসুরের মন জয়ের চেষ্টায় থাকে। নিজে অনেকটা ছোট হয়েও ছোটদের আদর করে। বেলি আসলে যাদের থেকে আদর আশা করে তাদের কারো বেজার মুখ দেখতে পারে না। ওই লোকটা যে বিছানায় ঘুমিয়ে আছে কাঁথার নিচে, আজ থেকে তার বেজার মুখও বেলিকে পোড়াবে ক্ষণে ক্ষণে। গত রাতে বিশেষ কিছু হয়েছে। বেলির জীবনের সবচেয়ে বিশেষ ঘটনা ঘটেছে গত রাতে। ওটা না হলে বেলি ওই গোমড়োমুখ লোকটার কাছে আদর আর হাসি মুখে আশা করতোই না। বেলি লাই পেয়েছে খুব কাল রাতে, দিয়েছে ওই লোকটা। দুজনের চার চোখ একে অপরে মিলতেই দুজন স্থির হয়ে গেল। বেলি চুল ঝাড়া বন্ধ করে ভেজা চুল ঢাকলো শাড়ির ঘোমটায়। বাকিটা সময় কাটাতে লাগলো একবার মেঝে, একবার স্বামীর মুখে দৃষ্টিপাত করে।
দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে হাসি থামানোর তীব্র প্রচেষ্টা মেয়েটা। তাফসিরের খালি গা আর লোমশ বুক দেখে হাসি পাচ্ছে তার, সে সাথে বাড়ছে লজ্জা। কিন্তু বিপরীতে ওই লোকটা থানার বেজার দারোগানের মতো ভ্রু কুঁচকে আছে। অথচ কাল রাতে আধো অন্ধকারে দেখছিল বেলি লোকটার আহত মুখ, নমনীয় মেজাজ আর ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। কতই না সুন্দর লাগছিল লোকটাকে সে সময়। বেলিকে কত নরম করে ছুঁয়েছে। বেলিও খুব সাহস করে গালে একটা চুমু দিয়েছিল তার স্বামীর। তার সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখন এই লোকের মেজাজি মুখ দেখে বেলির হঠাৎ ইচ্ছে করছে কাগজে লিখে দিতে, আপনি প্যাঁচা মুখ লোক, কাল রাতের মতো সুন্দর কখনোই হবেন না। তাফসির মেয়েটাকে লক্ষ্য করছিল সরু চোখে। মেয়েটাকে সুন্দর লাগছে, কিন্তু কী ব্যাপার, পাগলের মতো একা একা হাসছে কেন এই মেয়ে? ও ভেবে নিয়েছে নাকি কাল রাতে বড্ড কায়দা করে তাফসির হাওলাদারকে হাত করে নিয়েছে সে? খুব আনন্দে ফরফর করা হচ্ছে বুঝি। এখন নিশ্চয়ই তার উপর নিয়ন্ত্রণ নিতে চাইবে, বোঝাতে চাইবে আমাকে ছুঁয়েছেন, এখন আমার দেওয়ানা হয়ে গিয়ে আমার আঁচলের তলায় আসুন। জি না, তা হবে না। তাফসির হাওলাদার নিজের মন মর্জির লোক, তাকে বোকা বানিয়ে বিয়ে করা যায়, তাকে একটু সুন্দর হয়ে আদর করে হাত করা যায় না। তাফসির হাওলাদার বশ্যতা মানে না বউয়ের। বেলি বড় বড় শ্বাস ফেলছে হাসি আটকাতে। এই বদরাগের লোককে এই বেলা খেপিয়ে লাভ নেই হেসে। এখান থেকে কেটে পড়ে ভালো তার চেয়ে। এই ভেবে যেই না পা বাড়ালো, ওপাশে অমনি তাফসির ডান হাতের তর্জনী তুলে ইশারায় ওকে ডাকলো কাছে। বেলি দেখে তটস্থ হয়ে গেল। জি জাহাপানা ভঙ্গিতে জোর কদমের সামনে এগিয়ে ঝুঁকে চোখের কৌতূহল দেখালো। ইশারা করে জানতে চাইল, কিছু লাগবে আপনার? কেন ডাকছেন? বাড়িয়ে রাখা আঙুলটা নামিয়ে দিল তাফসির। মুখটা ফুলিয়ে বেশ ভয়ঙ্কর সাজাতে চাইল নিজের চেহারা। গমগমে গলায় বলল, নাথিং। আমি আমার আঙুলের ইশারায় জোর পরীক্ষা করছিলাম। ভেবেছি নিজেকে আবার কী না কী ভাবতে শুরু করেছো তুমি। ভেবেছ তোমার এই আঁচলে আমাকে পেঁচিয়ে নিয়েছ। আমি ভেড়া হয়েছি তোমার, তাই না? বেলি স্বামীর মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো মিনিটখানেক। এরপর মাথা নেড়ে বোঝাতে চাইল সেসব কিছুই ভাবছে না। তাফসির উঠে বসলো, খালি গাতে টি শার্ট ঢেকে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, শোনো, আমাকে তোমার রুড মানে কট্টর লাগতে পারে, তবে পুরুষের সম্মান বজায় থাকে তাদের ধায় ধমকে। ডোন্ট ট্রাই টু ডমিনেট মি এভার। মানে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না নিজের রূপ দিয়ে। এমনিতে সুন্দরী আছো, লোকে হয়ে থাকবা। ক্লিয়ার? বেলি এ পর্যায়ে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে তার খালো বড্ড কৌশল করে একটা পাগলের হাতে তাকে তুলে দিয়েছে। সে নিজের এই পরিণতিতে খুব হাসলো মজা পেয়ে। ঠোঁট চেপে হাসি দমিয়ে মাথা নেড়ে বোঝালো সে খুব ক্লিয়ার। কখনো মুখে তর্ক করবে না। বেলি হাসি চেপে আছে। তাফসির নিজেকে শুধরে নিয়ে বলল, ও তর্ক তো এমনিতেও করতে পারবে না, আর এভাবে হাসতেও পারবে না ঠোঁট চেপে। এটা বেয়াদবি হাসি। স্বামী যখন কথা বলে তখন নম্র থাকতে হয়, ঠোঁট চেপে হাসতে হয় না। বেলি হাসি সরিয়ে মুখটা স্বাভাবিক করে ঘাড় নেড়ে বুঝিয়ে দেয়, জি আচ্ছা। তাফসির সন্তুষ্ট ভঙ্গিতে বলতে লাগলো, বোঝার জন্য ধন্যবাদ। এখন সরো সামনে থেকে। দিনের বেলাতে তোমাকে অতটা সুন্দর লাগে না যে আমি বসে বসে তোমাকে দেখব। যাও গিয়ে চা নিয়ে আসো। গত রাতে নিজের অধিকার বুঝে নিয়েছ, এবার নিজের কাজও বুঝে নাও। সব কিছু কড়াই গণ্ডায় ব্যালেন্সড থাকা চাই সংসারে। স্বামীর মন পেতে হলে যথেষ্ট এফোর্ট মানে পরিশ্রম দিতে হয়। তোমার তো সেদিক দিয়ে তেমন পরিশ্রম দিতে হয়নি, কারণ তোমার প্লাস পয়েন্ট হলো তোমার একটা ভোলা ভালা সরল মুখ আছে। বাবা মায়ের ডিএনএ মানে জিনের গুণে একটা অবলা মুখ পেয়েছ। দেখলে হঠাৎ কেউ মায়া পড়ে। তাই বলে ভেবো না আমি মাথায় নিয়ে নাচবো তোমাকে। আই ওয়ান্ট সেবা। ক্লিয়ার? বেলির খুব জানতে ইচ্ছে করছে বেলি কি লোকটার মন পেয়েছে তবে। ও চোখ নামায়, ভাবতে থাকে ছোটোবেলায় কোথাও পড়ে টরে গিয়ে লোকটার মাথায় আঘাত পেয়েছিল কি না। মাথার দোষ সে কারণেও হতে পারে, কিন্তু বেলি বিরক্ত হচ্ছে না, বরং মেয়েটার ভাষা চোখ দুটোতে মুগ্ধতায় এসে ভিড় করছে স্বামীর জন্য। কোনো কারণ নেই, লোকটা অসম্ভব বাজে আচরণের মানুষ। তবে বেলি কীভাবে যেন গন্ধ পেল ওই লোকের সাথে অসম্ভব সুন্দর একটা সংসার হবে। লোকটার ভাষায় একদম ব্যালেন্সড একটা ব্যস্ত সংসার। বেলি অনেক ব্যস্ত হবে লোকটাকে নিয়ে একদিন। তাফসির চায়ের অর্ডার করে উঠে হাই তুলতে তোয়ালে নিয়ে কল ঘরে ঢুকতেই বেলি হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে বিছানায়। মুখে চাপা হাসি মেয়েটা। কলঘর থেকে তাফসির একবার উকি দিয়ে বলল, চা আনতে বললাম তো, শুয়ে পড়লা যে। বেলি হাসতে থাকে মিটিমিটি। ওঠে না, জেদ করে শুয়েই থাকে। ওই লোক তার অধিকার দিতে দেরি করেছে, তাই চা আনতেও দেরি করবে ও। কড়াই ঘন্টায় হিসাব করতে ওই লোক জানলে বেলিও জানে। বিনিময়ে একটা চড় মারলে মারুক।
একটু গালে ব্যথাই লাগবে না হয়, আর তো কিছু না, আপাতত ঘুমিয়ে নেওয়া যাক। এতক্ষণে বেলি টের পেল ওর শরীর আসলে অবসন্ন। জায়ের বেজার মুখের কথাটা ওর মনে রইল না। ঘুমিয়ে গেল অল্প সময়ের মধ্যে। তখন সময় সকাল 10টা পেরিয়েছে। ফ্রেশ হয়ে এসে তাফসির তার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যটা আজ দেখল। তার এলোমেলো বিছানায় অর্ধেকটা দখল করে ঘুমিয়ে আছে পরিপাটি একটা মানুষ। জানালার কড়া আলো এসে তাকে আদর করছে। তাফসির গিয়ে জানালাটা বন্ধ করে দিল চুপচাপ। ফ্যানটা আবার চালু করে দিয়ে বিড়বিড় করলো, চা আনতে বলেছিলাম, গায়েই মাখছে না। বউ বানিয়েছি, এখন নিজেকে মহারানী ভাবতে শুরু করেছে নাকি। এটুকু বলেই তাফসির ঘুরে আবার দেখলো ছোট মুখটা, দেখলো পা থেকে মাথা। এরপর মৃদু শ্বাস ফেলে ফের বলে, আসলে রানীর মতোই লাগে, কিন্তু ফলস রানী। আমি জানতাম তোর দ্বারাই হবে না এসব। ভাই, মেয়ের পেছনে দৌড়ে দৌড়ে চপ্পলের তলি পাতলা করা, 2-3টেকে ধরে সাকিব খান স্টাইলে মায়ের দেওয়া, আর নিজের বাপের সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলা এক না। এসব কাজে ছেলে মানুষের গার্ডস লাগে। সিগারেটের ধোঁয়া সরিয়ে বেজার হয়ে তাকালো সাদমানের মুখে। অপমানে গাটা চিরবির করে জ্বলে উঠল হঠাৎ। গার্ডস নেই মানে? লজ্জার কারণে বাবার সামনে মুখে বিয়ের কথা আনতে পারিনি, তার মানে এই নয় যে ওর সাহস কম। সাদমান হাসল। নিজের ভুল সূত্রে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, রাগিস না, বলতে চাইছি এসব কাজে একটা খিচ দরকার পড়ে, তাছাড়া ছেলেদের রক্ত গরম হয় না। তোর সেই খিচটা আসেনি, তার মানে এই নয় যে তুই কাপুরুষ, শুধু রক্তটা একটু গরম হতে সময় লাগছে। পারবি, খিচ খেলেই দেখবি গড় করে বলতে পারবি, আব্বু আমি বিয়ে করব, আমাকে বিয়ে করান। সৌম্যর রাগ চেপে নিস্পৃহ গলায় বলল, খিচ মানে খিচ, পরিষ্কার করে বলতে গেলে মাইন্ডার চিপা। আপাতত ত্রপা সিঙ্গেল ঘুরছে, মেয়ে হিসেবে ওকে চেনা আমার, পুরুষের নাগালে আসার নয়, তাই তুইও নিশ্চিন্ত। ধর আজ বাদে কাল যখন শুনবি ত্রপার বিয়ে ঠিক হয়েছে, তখন বুঝতে পারবি খিচ কাকে বলে। নিজে গিয়ে বাপকে টেনে ধরবি, ততদিন ধৈর্য ধর। সব কাজে একটা অনুপ্রেরণার প্রয়োজন পড়ে, আর তোর মতো ওয়ান সাইডেড লাভার বয়দের ক্ষেত্রে প্রয়োজন পড়ে প্রেমিকার বিয়ের খিচ, তবেই না ছেলে মানুষের পাছা গরম হয়। সময় ভ্রুকুচকে চুপচাপ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রোদের তাপে ফর্সা মুখটা জ্বলে পুড়ে লাল। সকাল থেকে আজ ঢাকা থেকে একটার পর একটা কল আসছে। টিউশনে কিছু হাত থেকে ছুটে গিয়েছে, নতুন কিছু এসে আবার জুটেছেও। আল্লাহর রহমতে রিজিক বন্ধ হয়নি ওর কখনো। একবার জেদ করে একটা বাইক নিয়েছিল বাবার থেকে, জানতো ওর বাবার টাকা আছে, তাই চাইলে সব পাওয়া যাবে, জোর করে নেওয়া যাবে। এরপর যখন ঢাকামুখী হয়ে আশেপাশে চোখ বোলালো, জীবনের মানে বুঝতে সময় লাগেনি বিশেষ। এখন তো বাবার থেকে 100 টাকা চাইতেও লজ্জা লাগে। ছুটি শেষ হয়ে আসছে, ফিরে যেতে হবে ঢাকায়, কিন্তু ট্রপার বিষয়টা নিয়ে কোনো সুরাহা না করে মন টানছে না ওদিকে। শুধু একটু সাহস, কেবল একটু। এরপর ট্রপা ওর ঘরবন্দি, ওর জীবনে বন্দি, শুধু একটু সাহসের দরকার সৌম্যের। সাদমান প্রসঙ্গ বদলে গান গাইতে শুরু করলো আবার। একাকী মন আজ নীরবে, বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথায়, অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়। আনাস পাশ থেকে বলল, তোর খেয়ালি কলেজে। সৌম্যটা উত্তরপাড়া থেকে এদিকে আসছে, ওই যে। পায়ে গোবর লেগেছে বেচারির, দিঘিতে নেমেছে ধুতে। সৌম্য তরাক করে উঠল লাফিয়ে, ঘুরে তাকালো অদূরে। ত্রপা দিঘির ঘাট থেকে উঠে রাস্তা ধরেছে ততক্ষণে। আজ ছাতা আনতে ভুলে গেছে ত্রপা। এই রোদে অবস্থা কাহিল এমনিতেই, ওদিকে সদরে যেতে হবে, একটা রিক্সাও নেই কোথাও। এদিকে পা পড়েছিল রাহিমা কাকির গাভীর গোবরে। হিজাব ওড়না পরার অভ্যাস খুব একটা নেই ওর, আজ প্রথম পেঁচিয়েছে মাথায়। সব কিছু মিলিয়ে মেজাজ বারুদ হয়েছে। রাস্তার পাশে রাহিমা কাকি দাঁড়িয়েছিল। ত্রপাকে দেখে বলল, আমার গাড়িটা বিয়াইব তরপা, তুই একটু দেখা দিবি। ত্রপা মুখ পাকিয়ে বলল, আমি মানুষের বাচ্চা ডেলিভারি করি, গরুর না, আর আমার নাম ত্রপা। তরপাই সুন্দর, ত্রপা কোনো নাম হইল? আর মানুষের বাচ্চা ডেলিভারি করতে পারলে গরুর বাচ্চা ক্যান ডেলিভারি করতে পারবি না? কায়দা তো একই, বাচ্চার ঠ্যাং ধরে টাইনা বের করতে হয় মায়ের পেট থেকে। ত্রপা ঝাঁঝ নিয়ে বলল, কায়দা এক হলে তুমি ঠ্যাং ধরে টেনে বের করো। আমাকে জ্বালিও না তো, রাস্তা ছাড়ো, এমনিতেই মেজাজ খারাপ করছো তুমি রাস্তার মাঝখানে গরুর গোবর ফেলে রেখে। বলে ত্রপা থপাথপ শব্দ করে হাঁটা ধরল সামনে। আর কোনো দিকে দেখলও না, হাঁটছে তো হাঁটছে। হুট করে পেছন থেকে সৌম্য ডেকে বলল, টুকি। চমকে উঠে ঘুরল ত্রপা ফ্যাকাশে মুখ নিয়ে। লম্বা চওড়া ছেলেটার শরীরের ছায়া ঢেকে গিয়েছে তার শরীর ততক্ষণে।
সময়কে বিরক্ত হতে সময় না দিয়ে ঝুঁকে বলল, তুমি আমার জন্য বোরখা পরেছ যাতে আমি তোমাকে দেখে চিনতে না পারি, কিন্তু আমি যে তোমার চোখ দেখেই চিনতে পারি। তোমার চোখে সবসময় আমার জন্য ড্যাশ থাকে। ড্যাশ কি? ট্রপা থমথমে গলায় জানতে চাইল। বিরক্তি। শ্বাস টানল ট্রপা একচোটে। বোঝই যখন, আসো কেন সামনে? আমি তোমাকে একটা ভালো ছেলে হিসেবে মানি, ওভাবেই থাকো, কেন আমার বিরক্তির কারণ হও? সম্মত ট্রপার অবহেলা গা না ধরে নত করে রাখা চোখ দুটো দেখতে দেখতে প্রসঙ্গ পাল্টে বলল, যাক, আমার জন্য হলেও তোমার হেদায়েত এসেছে দেখে ভালো লাগছে। তোমাকে আমি এমনিতেও বিয়ের পর বোরখা পরাতাম। ট্রপা চমকালো, বিমূঢ় হয়ে তাকালো সম্মার চোখে। সম্মার দৃষ্টি একেবারে সহজ সহজ গলাও। ছেলেটার দুঃসাহস দেখে হতভম্ব ট্রপা বলল, বোরখা তোমার থেকে পালাতে পড়িনি, নিজের ইচ্ছায় পড়েছি। আম্মাও বললেন কয়েকদিন ধরে আসলে আমাকে পাত্রপক্ষ দেখছেন। সম্মার মুখের সহজ ভাবটা উবে গিয়ে হুট করেই সেখানে নেমেছে আধারের ঘনঘটা। চওড়া ছাতি টান টান করে দাঁড়িয়ে আছে যেভাবে, দেখে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে ফাটছে ছেলেটা আতশবাজির মতো। তবে গলা সাবেকি নরম করে জিজ্ঞেস করলো, কবে দেখছে? ট্রপা হুট করেই ভয় পেল ছেলেটার গলা শুনে। অত্যাধিক ঠান্ডা গলা। ও ঢোক গিলে আশেপাশে তাকিয়ে নিজেকে সহজ বানিয়ে বলল, এ সপ্তাহের মধ্যে সম্ভবত। পাত্র কি করে? পশু ডাক্তার। বলে ট্রপা চোখ চেয়ে নামিয়েছে, ওই চোখ তুলে তাকানোর আর সাহস করে না। ওর মন বলছে এখন চোখ তুলে ও বাজে কিছু দেখবে, ভয়ঙ্কর কিছু ঘটাবে এই ছেলে। তাই ঘুরল তৎক্ষণাৎ, একদম পালিয়ে যাওয়ার মতো করে ছুটল সামনে। সম্মত তখনও টান টান হয়ে দাঁড়িয়ে আছে, হাতের মুঠি শক্ত হয়ে আছে তার। সাদমান এসে হুট করে ছুঁল ওকে, এরপর দাঁত বের করে বলল, তোর রক্ত গরম হচ্ছে রে, হাতটা পুড়ে গেল আমার। আই থিঙ্ক এবার পাছাও গরম হবে তোর। সম্মা সাদমানের হাতটা ছাড়িয়ে নিয়ে চুপচাপ বাইকে উঠে নিচে। এক ঝাঁপি হেলেঞ্চা শাক গাদা করে রেখেও তরুলতা হাত বাড়ালেন শাকের ঝোপটায়। ছোটোবেলায় তরুলতা শাক তুলতে বিশেষ দক্ষ ছিল। 5 মিনিটে ঝাঁপি ভর্তি করার মতো দ্রুত ছিল তার হাতের কায়দা। আজ বহু বছর পরে খোলা জায়গায় নেমে এভাবে শাক তুলতে পেরে বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত সে। ঝাঁপি তুলে একবার উঠে দাঁড়িয়ে হাওলাদার বাড়ির পরিচারিকাকে কৈতরীকে ডাকলো, কই রে কৈতরী, চল এবার যাই। ভাবি সেই কখন পাঠিয়েছে আমাদের শাক তুলতে, রান্না করবে তো। ওপাশ থেকে জবাব এলো, আফা আপনি যান, পূর্বের কোলায় আমগো একটা ছাগল আছে, আমি ওইটারে দেখে আসতেছি। উঠতে ঠিক মন চাইছে না তরুলতার। বসে পড়ে আরও কিছু শাক তুলতে লাগলো। এমন সময় রাস্তা থেকে ডাকলো মেহতাব, ওইখানে করো কি? যোগ থাকতে পারে, উঠে এসো। তরুলতা চমকে গিয়ে উঠে এলো এ পাশে। ব্যস্ত হাতে মাথায় ঘোমটা টেনে এগিয়ে গেল রাস্তায়। সংকোচ নিয়ে বলল, আপনি? মেহতাব আশেপাশে তাকিয়ে বলল, আমার ঘের এটা, দিনে একবার এসে ঘুরে যাই। গলদা চিংড়ি চাষ করছে ও পাশে। বাহ, আমি এটা জানতাম না, চমৎকার করেছেন সব, দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি কখনো ভাবিনি আপনি এত ভালো কৃষি শিখবেন। তরুলতা ঝাঁপি নিয়ে হাঁটা ধরল সামনে। মাহাতাবও পাশাপাশি হাঁটছে। কিছু বলতে হবে তাই তরুলতা বলে, ভাবির কাছে ইলিশ মাছ কিনে দিলেন সেদিন রাতে, এখন অবধি খেতে গেলেন না? আসলে ব্যস্ত থাকি ভীষণ। তরুলতা ঘাড় বাঁকিয়ে বলল, ঘর সংসার নিয়ে তবুও এত ব্যস্ত? মেহতাব হুট করে তরুলতার মুখের দিকে তাকিয়ে হাসল মলিন। বলল, ঘর সংসার না থাকলেই তো নিজেকে বেশি ব্যস্ত রাখতে হয় তরু। তরুলতা চোখ নামালো সংকোচে। আশেপাশের মানুষগুলো তাদের দেখছে। তোরে এই লোককে দেখে আরেক লোকের হাত ধরে পালিয়ে গিয়েছিল। একদা এই কথা জানে না আশেপাশের এমন লোকের সংখ্যা খুবই কম। যদি ওসব অনেক কাল আগের কথা, এখন ওসব নিয়ে কানাকানি কেউ করবে না। তবুও একসাথে দেখলে দুটো বাজে কথা মনে মনে ভাবতেও পারে সবাই। এই ভেবে তরুলতা দূরত্ব বাড়ালো। তবে মেহতাব আলাপি ভঙ্গিতে বলতে শুরু করে, মেয়ে বিয়ে দেবে না? পাত্র দেখা হচ্ছে। মেয়ে বিয়ে দিয়ে তারপর মেয়ের সাথে থাকবে? না না, আমি মেয়ে ভাই কারো কাছে থাকবো না খুব বেশি দিন। আমি ভাবছি একটা ব্যবসা খুলব বাড়ির তৈরি খাবারের। আজকাল ডিজিটাল যুগ, কত মহিলারা এসব করছে। আমার এখনও শক্তি সামর্থ্য আছে, আমিও পারবো। পড়াশোনা তো করিনি, রান্নাটাই জানি ভালো করে। ওই গুণটাই কাজে লাগাবো ভাবছি। মেহতাব দাঁড়িয়ে পড়ল, এক দৃষ্টি তরুর মুখটা দেখতে লাগলো। তোরা চোখ নামিয়ে পা চালিয়ে তারা লাগিয়ে বলল, আসবেন আজ? ভাবিকে বলবো? মেহতাব ক্ষীণ গলায় জবাব দিল, আচ্ছা। দুপুরের পরে আজ হাওলাদার বাড়িতে একটা ঘটনা ঘটে গিয়েছে। বাড়ি শুদ্ধ সবাই বংশীয় বাড়িতে ছুটেছে। বেলিকেও নিয়েছে সাথে করে। বংশের সবচেয়ে প্রবীণ চাচির শ্বাস টান উঠেছে। মিনা কেঁদে কেটে দিশেহারা। চাচি আম্মা তাকে বড্ড ভালোবাসতেন। তাপসের ছিল গঞ্জে,
ট্রপা ক্লিনিকে। খবর পেয়ে তারাও রওনা দিয়েছে। বাড়িতে এখন কেবল তরুলতা। মাথা ব্যথার অসুখ আছে বিধায় চাচি আম্মাকে দেখে এসে সে একটু শুয়েছে ফাঁকা বাড়িতে। দুপুর 3:30টার পরে মেহতাব হাওলাদার বাড়িতে ঢুকল। উঠানের চারপাশ হতে নিস্তব্ধতা ঘনিয়ে মাঝখানটা জড়ো হয়েছে তখন। পেছনের বাগে পাখি ডাকছে, তার সামনের উঠানে দাঁড়িয়ে শোনা যাচ্ছে স্পষ্ট। মেহতাবের রাশভারী গলা শুনে ঘুম কাটে তরুলতার। এলোমেলো শাড়ি ঠিক করে লম্বা ঘোমটা টেনে দরজা খুলে ঝটপট। নিমেষে ফর্সা মুখ কালো হয় তার অপরাধ বোধে। দুপুরে লোকটা বলেছিল আজ খেতে আসবে। ও কথা ভাবিকে বলতে বেমালুম ভুলে গিয়েছে সে। ভাবি ইলিশগুলো ভাজেনি, দুপুরে খাসির মাংস, ফুলকপির তরকারি আর শাক ভাজি করেছে তাই। এখন যে লোকটা এলো, এখন কি খেতে দেবে তাকে? ইলিশ মাছ, সে তো ডিপ ফ্রিজে রাখা। তরুলতা মেহতাবের গম্ভীর মুখটা দেখে চোখ নামিয়ে সহজ গলায় বলল, সবাই সাজিদা চাচি আম্মাকে দেখতে গিয়েছে। শ্বাসের রোগটা বেড়েছে আবার। আপনি বসেন। একটু থেমে কাচুমাচু মুখে ফের বলল, মেহতাব ভাই 30 মিনিট বসতে পারবেন? আসলে হাতে একটু কাজ আমার, আমি কাজটা সেরেই ভাত দিচ্ছি আপনাকে। মেহতাব চোখ না তুলে বলল, কোনো ব্যাপার না, তুমি কাজ করো, এমনিতেও খিদের চাপ নেই। ধীরে সুস্থে খাই, তারপর আমিও যাব তোমাদের পুরাতন বাড়ি। আচ্ছা নাজিম কই? পুরান বাড়িতেই হয়তো, এসে যাবে। তরুলতা ছুটতে ছুটতে ফ্রিজের কাছে যায়। মাছ বের করে মাইক্রোওয়েভ ডিফ্রস্ট মোডে দিয়েছে বিধায় খুব দ্রুত কাজ সিদ্ধ হয়। এরপর বসে যায় মাছ কুটতে পেছনের উঠানে। কিন্তু ঘটেছে অঘটন। তাড়াহুড়োতে বটিতে হাত লেগেছে। মা গো বলে মৃদু চিৎকার দিয়ে হাত চেপে চোখ খিচিয়ে নিয়েছে তরুলতা। মেহতাব ধীর পায়ে এসে পেছনের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে চোখ কপালে তুলল। দ্রুত পায়ে হেঁটে এসে এ দফায় তরুর চোখেই চোখ রেখে বলল, এখন মাছ কাটছিলে কেন? অপরাধী দুটো চোখ তরুর বলল, আমি ভাবিকে বলতে ভুলে গেছিলাম আপনি আসবেন, তাই ইলিশ মাছটা ভাজেনি সে। মেহতাব কিছুক্ষণ তরুর ভাঁজ পড়া সরল মুখটার দিকে চেয়ে থেকে বলল, ও ও তুমি এখনও মন ভুলে রয়ে গেছো? চোখ নামায় তরু, অস্ফুটে বলে, না আমি এখনও ভুল করি। মেহতাব কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে কল থেকে পানি তুলে এনে চুপচাপ তরুর হাতে ঢালতে লাগলো। নাজিম তখন বড় পুকুর পাড় ধরে হেঁটে আসছিলেন। সাজিদা চাচি আম্মা এইমাত্র মারা গেছেন, এই খবরটা তরুকে দিতে হবে। সে এসে উকি দেয় পশ্চিমের উঠানে। ওখানে মেহতাব আর তরুকে দেখে চেয়ে থাকে নির্নিমেষ।